নাইম শেখ, উনি টি-20 দলে কী জন্য আছেন আমি বুঝি না। সিলেক্টররা ওনাকে কেন বারবার টি-20 দলে ডেকে নেয়? কি এমন আছে যে সিলেক্টররা তাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারে না? পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20 কথাটা ভাবুন, মানে কি ছিল এটার স্কোয়াডটা এরকম এরকম কেন করলো আমি বুঝতেছি না। মানে কোনো ইন্টেনশনই ছিল না যে এই সিরিজটা হোয়াইট ওয়াশ করার। লাস্ট ম্যাচটা জিতার মনে হয় কোনো ইন্টেনশনই ছিল না। তারা মনে হয় পাকিস্তানকে যে কোনোভাবে জিতিয়ে দিতে চায়, এরকম একটা অবস্থা। আমি বুঝি না ওই ওই স্কোয়াডে এত পরিবর্তন কেন, এত পরিবর্তন কেন, তাও এরকম কোনো একটা টি-20 প্লেয়ার নাই ওই স্কোয়াডে। এটা খুবই হাস্যকর। সিলেক্টররা কী জন্য এরকম করলো আমি বুঝি না। সিলেক্টররা মেহেদী হাসান মিরাজকে নামিয়েছে, নাইম শেখকে নামিয়েছে, আরও বাদ দিয়েছে যে এখানে মোস্তাফিজুর রহমান। যাই হোক, ওখানে সাইফুদ্দিন আছে, এটাকে আমি খারাপভাবে নিব না। সাইফুদ্দিন কিন্তু মোস্তাফিজুর রহমান এরকম একটা ম্যাচে মোস্তাফিজুর রহমানের খুবই প্রয়োজন। জানে প্রাণে হলেও এই ম্যাচটি জেতার জন্য চেষ্টা করা উচিত ছিল। সেই জায়গায় বাংলাদেশের সিলেক্টররা এমন স্কোয়াড তৈরি করলো যাতে মানে একদম ছেড়েই দিল আশা। যেমন বর্তমানে সেরা ওপেনারদের একজনকে রাখছে, একজন নাই। এক ম্যাচে একজন রাখে, এরকম তো আর পারফরমেন্স সম্ভব না। কি একটা অবস্থা! তাও এরকম স্কোয়াড যেরকম ছিল আর খেলাটাও সেরকম। এত বাজে খেললো, এত বাজে বলিং, এত বাজে ফিল্ডিং, ব্যাটিং তো আরও বাজে। হতাশাজনক, খুবই হতাশাজনক। যেখানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাটা ইতিহাস হয়ে যেত, সেই জায়গায় বাংলাদেশ এরকম একটা সুযোগ আমি মনে করি হাতছাড়া করলো শুধুমাত্র স্কোয়াডের কারণে। বাকি দুইটা টি-20তে যেরকম পারফরমেন্স ছিল এটাতে তেমন ছিল না। এটার কারণ কি? যাই হোক, বর্তমানে বাংলাদেশের কিন্তু খুব ভালো একটা টি-20 টিমের কম্বিনেশন আছে, কিন্তু কিছু বলার নাই। এই ম্যাচটাতে এরকম কেন হলো? নাইম শেখই বারবার কেন আসে? উনি কীভাবে টি-20-র একজন ব্যাটার হয়? কোনোভাবেই তো ওনাকে টি-20-র ব্যাটার মনে হয় না। এরকম একটা ম্যাচে তিনি 17 বলে 10 রান করেছেন। এটা কেমন? এটা কোনো রান হলো? ওডিআই তো নাই, এটা তো ওডিআইয়ের পারফরমেন্স এরকম হয় না। টি-20তে আপনি 200 স্ট্রাইক রেট বা 150 স্ট্রাইক রেটও যে কোনোভাবে ব্যাটিং করতেই হবে। আর অন্যদের কথা তো বাদই দিলাম, এই ম্যাচে অন্যরাও খারাপ করেছে, কিন্তু খুবই হতাশাজনক আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা। নাইম শেখকে এই দলে নেওয়া, তারপরে মেহেদী হাসান মিরাজ, উনি যেহেতু ওনার পরিপূরক হিসেবে মাহাদি হাসান আছেন, সেহেতু মেহেদী হাসান মিরাজকে আমি টি-20 দলে রাখা প্রয়োজন মনে করি না। তিনি ওডিআই এবং টেস্টের জন্য ঠিক আছেন। আমার মনে হচ্ছে যে মেহেদী হাসান মিরাজকে সিলেক্টররা জোর করে স্কোয়াডে রাখেন। তো যাই হোক, পাকিস্তান টি-20 সিরিজটি 2-0-তে বাংলাদেশ জিতেছিল। যদিও 2-1-এ সিরিজ শেষ হয়েছিল, বাংলাদেশ সিরিজটি জিতেছিল। এখন আগস্ট মাসে হচ্ছে আফগানিস্তানের সাথে 3 ম্যাচ ওডিআই এবং 3 ম্যাচ টি-20-র একটা সিরিজ আছে। তো আমরা দেখি, আফগানিস্তান কিন্তু এই মুহূর্তে এশিয়ার অন্যতম একটি দল। ভারতের পরেই আমি মনে করি যে শক্তিশালী দল হিসেবে আফগানিস্তান আছে। তারা অনেক উন্নতি করেছে, তাদের ক্রিকেট অনেক ডেভেলপ এই অল্প কয়েক বছর। একসময় ছিল বাংলাদেশ আফগানিস্তানকে খুব হালকাভাবে নিত। আফগানিস্তান খুবই নর্মাল একটা দল ছিল। এখন কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের চেয়েও টি-20তে খুব ভালো খেলে যাচ্ছে আফগানিস্তান। তো দেখা যাক সেই সিরিজে বাংলাদেশের পারফরমেন্স কেমন হয়। আশা করি ভালো হবে। তারপরে কিন্তু এশিয়া কাপ আছে, তার মানে সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরাও দেখব বাংলাদেশ কেমন খেলে এবং আফগানিস্তান কেমন খেলে, এবং ওই সিরিজটির রেজাল্ট কেমন আসে। সিরিজের রেজাল্ট যেমনই আসুক, আমার কথা হচ্ছে আমাদের স্কোয়াডটা যদি সিলেকশন করা না হয়, তাহলে সিলেকশন বোর্ডে যারা আছে তাদের কাজ কী? তাদের কাজই তো সিলেকশন করা, একটা স্কোয়াড সাজানো। কিন্তু সেটাও যদি তারা না পারে, তাহলে তো আর কিছু বলার নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।